মহাশূন্যের গভীরতম অন্ধকার প্রান্ত থেকে শুরু করে খোদ পৃথিবীর আইনি আদালত পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে তার রাজত্ব কায়েম করছে, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমাদের মূল ফোকাস ঠিক সেটাই। মনে প্রশ্ন জাগতেই পারে, মেশিন লার্নিং ঠিক কিভাবে আমাদের মহাকাশ অভিযানের পুরো দৃশ্যপট বদলে দিচ্ছে, আর কেনই বা মানবজাতি একে নিয়ন্ত্রণের জন্য তড়িঘড়ি করে আইনি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে। চলুন এই পুরো গল্পটা আজ ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। শুরুতেই থাকবে গভীর মহাকাশে এআই-এর বিস্ময়কর সব আবিষ্কারের কথা। এরপর আমরা ফিরে আসব পৃথিবীর কক্ষপথের মারাত্মক যানজট এবং অকার্যকর স্যাটেলাইট নেটওয়ার্ক বাছানোর উপায়ের দিকে। আর সবশেষে নজর দেব এই সম্পূর্ণ নতুন জগৎকে সুরক্ষিত রাখতে মহাকাশ আইনের নতুন সীমান্ত ও নিয়মকানুনগুলোর দিকে। তো প্রথম পর্বেই চলুন ডাইভ দেওয়া যাক গভীর মহাকাশ অন্বেষণে। বিগ ডেটা আর মাইক্রোস্কোপিক প্রিসিশন নিয়ে এআই এর কাজ কারবার আসলে কতটা অবিশ্বাস্য সেটা এবার দেখা যাক। ব্যাপারটা ঠিক কতটা বিশাল তা বোঝাতে শুধু একটা সংখ্যায় যথেষ্ট, 150 টেরাবাইট। ভাবা যায়, এসিটিআই বা সিটি ইনস্টিটিউটের গবেষকরা 820টি নিকটবর্তী নক্ষত্র থেকে পাওয়া এই বিপুল পরিমাণ ডেটা প্রসেস করতে ডিপ লার্নিং প্রযুক্তির সাহায্য নিয়েছেন। সাধারণ উপায়ে এত বিশাল ডেটা বিশ্লেষণ করা মানুষের পক্ষে আক্ষরিক অর্থেই অসম্ভব। আর ঠিক এই জায়গাতেই এআই মডেলগুলো বাজিমাত করেছে। এই অ্যালগোরিদম এমন 8টি দারুণ সিগন্যাল বা সংকেত খুঁজে বের করেছে যা আমাদের প্রথাগত প্রযুক্তিগুলো একেবারেই ধরতে পারেনি। মানুষের তৈরি পুরনো ফিল্টারগুলো যে সংকেতগুলোকে সাধারণ নয়েজ ভেবে বাতিল করে দিচ্ছিল, এআই ঠিক সেগুলোর মাঝেই লুকিয়ে থাকার সম্ভাবনাকে নিখুঁতভাবে চিহ্নিত করেছে। একেবারে গেম চেঞ্জার যাকে বলে। আবার এই বিশাল স্কেলের ঠিক বিপরীতে এআই কিন্তু মাইক্রোমিটার পর্যায়েও একেবারে জাদুর মতো কাজ করে। একে বলা যায় অ্যাডাপটিভ স্যাম্পলিং। এর সাহায্যে নাসার পার্সিভিয়ারেন্স রোভার পৃথিবীর কোনো নির্দেশ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মঙ্গল গ্রহের পাথরে এক্স-রে নিক্ষেপ করছে আর রিয়েল টাইমে কার্বনেট এবং ফসফেটের মতো খনিজ খুঁজে বের করছে। পৃথিবী থেকে নির্দেশ পৌঁছানোর জন্য আর বসে থাকতে হচ্ছে না, এআই নিজেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে। গভীর মহাকাশের এই বিস্ময়কর জগৎ থেকে এবার একটু পৃথিবীর কাছাকাছি আসা যাক। আমাদের পৃথিবীর নিম্নকক্ষপথ বা লো আর্থ অরবিটের একসময়ের ফাঁকা পরিবেশটা খুব দ্রুতই একটি অত্যন্ত বিপজ্জনক এবং যানজটপূর্ণ মহাসাগরে পরিণত হচ্ছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে ২৯,০০০-এরও বেশি ট্র্যাক করা মহাকাশ আবর্জনা বা স্পেস ডেব্রি ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এগুলো ঘণ্টায় ২৮,০০০ কিলোমিটারেরও বেশি অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে। এই প্রচণ্ড গতিতে একটা ছোট্ট স্ক্রু বা ধাতব টুকরো যে কোনো স্যাটেলাইটকে মুহূর্তের মধ্যে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। এত প্রচণ্ড গতিতে মানুষের পক্ষে ম্যানুয়ালি সংঘর্ষের পূর্বাভাস দেওয়াটা এখন আর কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রকৌশলীরা এখন পুরোপুরি মেশিন লার্নিংয়ের ওপর নির্ভর করছেন। মহাকাশ আবর্জনার গতিপথ আগে থেকে বুঝতে পুরনো ডেটার উপর ভিত্তি করে সুপারভাইজড লার্নিং ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে অপ্রত্যাশিত আবর্জনার ক্লাউডের মাঝে লুকিয়ে থাকা অজানা প্যাটার্নগুলো শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, যা মানুষের সাহায্য ছাড়াই ডেটার ভেতরকার সম্পর্কগুলো নিজেই বুঝতে পারে। তবে মহাকাশে শুধু সংঘর্ষ এড়ানোই কিন্তু একমাত্র চ্যালেঞ্জ নয়। একটি পুরো স্যাটেলাইট কনস্টেলেশনের কোনো সক্রিয় স্যাটেলাইট হঠাৎ বিকল হয়ে গেলে পুরো নেটওয়ার্ক কিভাবে সচল রাখা যায় সেটাও একটা মারাত্মক সংকট। মজার ব্যাপার হলো, স্যাটেলাইট বিকল হওয়ার পর যখন নতুন করে কাজ বন্টন করতে হয়, তখন ডিপ কিউ নেটওয়ার্কের মতো রিএনফোর্সমেন্ট লার্নিং মডেলগুলো সাধারণ স্ট্যাটিক লোড ব্যালেন্সিংয়ের চেয়ে অনেক বেশি ভালো পারফর্ম করে। এই মডেলগুলো মূলত ট্রায়াল অ্যান্ড এরর থেকে শিক্ষা নিয়ে নিজেদের উন্নত করে, যা জরুরি মুহূর্তে খুব দ্রুত আর নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শুধু তাই নয়, প্রক্সিমাল পলিসি অপটিমাইজেশন বা পিপিও নামের পদ্ধতিটি সর্বোচ্চ টাস্ক কমপ্লিশন রেট নিশ্চিত করে। এটা অনেকটা একটা অত্যন্ত স্থিতিশীল এবং স্বয়ংক্রিয় মস্তিষ্কের মতো কাজ করে, যা মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে স্যাটেলাইট নেটওয়ার্কের শূন্যস্থান পূরণ করতে পারে। মানে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিস্টেমটি মুহূর্তের মধ্যে নিজেকে রিঅ্যাডজাস্ট করে নিচ্ছে।
এখন কথা হলো, অ্যালগোরিদমগুলো যখন ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজে নিজে এত সব সিদ্ধান্ত নিতে সক্ষম, তখন এই নতুন জগৎটাকে নিয়ন্ত্রণের তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আন্তর্জাতিক আইনি সম্প্রদায় ঠিক এই কাজটাই এখন অত্যন্ত জরুরি ভিত্তিতে করছে। এই বিষয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস ল বা IISL এর একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয় 2024 সালের ডিসেম্বরে। এই রিপোর্টটি মূলত অ্যালগরিদমিক সীমান্তকে নিরাপদে পরিচালনা করার জন্য উদ্ভাবন এবং দায়িত্ববোধের মাঝে একটা চমৎকার ভারসাম্য তৈরি করে একটি শক্ত আইনি কাঠামোর ভিত্তি স্থাপন করেছে। এখানে সবচেয়ে দারুণ পয়েন্টটি হল আন্তর্জাতিক সংস্থাগুলো মহাকাশের জন্য সম্পূর্ণ নতুন কোনো আইন বানাচ্ছে না, বরং পৃথিবীতে ব্যবহৃত পরিচিত আইনি ফ্রেমওয়ার্কগুলোকেই মহাকাশে প্রয়োগ করা হচ্ছে। যেমন ধরুন, ইউরোপের GDPR আইনটি ব্যবহার করা হচ্ছে মহাকাশের ডেটা প্রাইভেসির জন্য। আবার যেসব স্যাটেলাইট একই সাথে বেসামরিক এবং সামরিক কাজে ব্যবহৃত হয়, সেগুলোর ক্ষেত্রে সোজা জেনেভা কনভেনশনের নিয়মগুলোকেই কাজে লাগানো হচ্ছে। তবে প্রচলিত অস্ত্র সংক্রান্ত কনভেনশনের অধীনে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মিনিংফুল হিউম্যান কন্ট্রোল বা AI এর ওপর মানুষের অর্থপূর্ণ নিয়ন্ত্রণের ওপর। এর মূল কারণ হল AI চালিত দ্বৈত ব্যবহারের প্রযুক্তিগুলো যেন কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু না বানায়। অর্থাৎ দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় মানুষের হাতেই থাকতে হবে। তো নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু আন্তর্জাতিকভাবে এই আইনি কাঠামোগুলো বাস্তবে প্রয়োগ করা হবে কিভাবে? এর জন্য তো সুশাসনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার। চলুন সেটাই দেখে নেওয়া যাক। IISL এখানে একটি পর্যায়ক্রমিক শাসন ব্যবস্থার মডেল সুপারিশ করেছে, যেখানে তাৎক্ষণিকভাবে দেশীয় ডেটা শেয়ারিং প্রোটোকল দিয়ে শুরু করে মধ্যমেয়াদে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি এবং দীর্ঘমেয়াদে একটি একীভূত বৈশ্বিক তদারকি ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। ধাপে ধাপে এগোনোর এই প্রক্রিয়াটি বিশ্বব্যাপী একটা শক্ত ঐক্যমত্য তৈরি করতে দারুণ কাজে আসবে। এই বৈশ্বিক তদারকি ব্যবস্থা বা স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট অথরিটি ঠিক সেভাবেই কাজ করবে যেভাবে আমাদের মহাসাগরগুলোর জন্য ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন কাজ করে। এই কেন্দ্রীয় সংস্থাটির কাজ হবে বৈশ্বিক মহাকাশ ট্রাফিক তদারকি করা, AI প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং সংঘর্ষ এড়ানো মানদণ্ড ঠিক করে তা কঠোরভাবে প্রয়োগ করা। আর এই পুরো তদারকি ব্যবস্থাকে সফল করতে প্রকিউরমেন্ট বা ক্রয় চুক্তির মান নির্ধারণ করাটা কিন্তু একেবারেই অপরিহার্য। কারণ AI এর কোনো ত্রুটির কারণে যদি মহাকাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েই যায়, তখন তার দায়ভার কার ওপর পড়বে? স্যাটেলাইট অপারেটর নাকি সফটওয়্যার ডেভেলপারের ওপর? এই বিষয়টা আগে থেকে পরিষ্কার থাকলে অনেক বড় আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে। আর এখানেই একটা খুব গভীর প্রশ্ন চলে আসে। অ্যালগরিদমগুলো যখন সম্পূর্ণ স্বাধীনভাবে ভিনগ্রহের সিগন্যাল খুঁজে বের করছে এবং জনাকীর্ণ মহাজাগতিক মহাসাগরে নিজেদের পথ নিজেরাই তৈরি করে নিচ্ছে, তখন আমাদের পৃথিবীর এই আইনি কাঠামোগুলো কি সত্যিই তাদের নিরাপদে পথ দেখানোর মতো দ্রুত গতিতে নিজেদের আপডেট করতে পারবে? এই প্রশ্নের উত্তর খোঁজার রোমাঞ্চ নিয়েই শেষ করছি আজকের এই মহাকাশ আর প্রযুক্তির বিশ্লেষণ।